So, hello, welcome to our Adda 24/7 Bengali YouTube channel. আর তোমরা দেখতেই পাচ্ছো আমি চলে এসেছি তোমাদের ঋতিকা ম্যাম, যে কিনা তোমরা অনেকেই জানো যে কেমিস্ট্রির অ্যাজ আ মেন্টর তোমাদের সামনে রয়েছি আর তোমাদের ক্লাসও নি। তো তোমাদের সাথে আজকে যার পরিচয় করাতে চলেছি তিনি হচ্ছেন বলা যায় আমার গুরু, একটা সময়কার আমার টিচার। তো তিনি আজকে এই আড্ডা 24/7 বেঙ্গলির প্ল্যাটফর্মেই কিন্তু মানে তোমাদের যে SLST ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ, সেই ব্যাচে কিন্তু তিনি ক্লাস নিয়ে আসছেন। তোমাদের কাছে পরিচিত তিনি হয়তো নন, তার ছবি হয়তো তোমরা টুকটাক দেখতে পাও ওই স্ক্রিনের তলায়, কিন্তু আজকে তাকে একদম আমরা পেয়ে গেছি। তো মানে আমাদের সাথে আর কি কিছুক্ষণ টাইম তার থেকে চেয়ে নিয়েছি আমি কিছু কথাবার্তা বা তোমাদের কিছু গাইডেন্সের জন্য। তো চলো ফার্স্টে আমরা জেনে নিই আগে যে সুদীপ ভট্টাচার্য স্যার, মানে সুদীপ ভট্টাচার্য স্যার তিনি বলতে গেলে মানে কেমিস্ট্রির একজন এক্সপার্টই বলা যায়। তো কেন? কারণ একটা সময় আমার গল্প তোমরা অনেকেই হয়তো জানো, আমি একটু নড়বড়ে ছিলাম কেমিস্ট্রিতে, ঠিক আছে? তার থেকে আজকে আমার এই জায়গায় আসা, আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি যে আমি এখানে কোনোদিন এসে তোমাদের ক্লাস নিতে পারবো। আমার লাইফের অনেক কিছু আছে, বাট আজকে আমার লাইফের কোনো কথা নয়, আজকে স্যারের কথাই বলবো। স্যার কি করেছে না, স্যার সমস্ত কিছুই গ্র্যাজুয়েশন, মাস্টার্স অ্যান্ড PhD, PFD সমস্ত কিছুই কিন্তু তার, সরি PDF সমস্ত কিছুই কিন্তু তার করা। বিভিন্ন রকম ইউনিভার্সিটি থেকে, ক্যালকাটা ইউনিভার্সিটি বলো, তারপর তোমার বর্ধমান ইউনিভার্সিটি, IIT খড়গপুর, সমস্ত জায়গা থেকে তার বিশাল এক্সপিরিয়েন্স, অনেক কিছু। তো সেই সমস্ত থেকেই আজকে কিছু কিছু শুনে নেব তোমাদের জন্য, তোমাদের ইন্সপিরেশনও বটে, তোমাদের মোটিভেশনও হবে, আজকে সমস্ত কিছুই হবে। তো স্যার একটু ফার্স্টেই আপনাকে ওয়েলকাম জানাই আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে। তো আপনার সম্পর্কে আপনার মুখ থেকেই একটু আমরা শুনে নিতে চাই। আমি কতটা কি বলতে পারলাম জানি না, স্যার বাদবাকিটা বলুক আমাদের সামনে। থ্যাংক ইউ। ওকে বলার জন্য আমি ওকে তুই বলেই সম্বোধন করি, কারণ ওকে আমি অনেক ছোট থেকে দেখেছি। এবার বিষয়টা হচ্ছে যে আমার জার্নি বলতে গেলে আমার গ্র্যাজুয়েশন হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই, MSc হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি, তারপরে আমার PhD হয়, PhD বর্ধমান ইউনিভার্সিটি, এবং পরবর্তীকালে BCKBর সাথে যুক্ত ছিলাম PDF এর সময়। এবং আমার এরিয়া যেটা বলা হয় কেমিস্ট্রি তো বোঝাই যাচ্ছে, কিন্তু কেমিস্ট্রি তো অনেক কথা ভাগ আছে। আমরা সবাই জানি যে ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি। তো আমার স্পেশালাইজেশন অর্গানিক কেমিস্ট্রি, কিন্তু শুধু অর্গানিক বললে ভুল হবে। অ্যাকচুয়ালি অর্গানিক তো হায়ার ফিল্ডে গিয়ে অনেক কিছুর সাথে মার্চ করেই অ্যাপ্লিকেশনগুলো হয়। সেটা ছিল অর্গানিক এবং ন্যানো টেকনোলজি। এই ন্যানো টেকনোলজিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আগামী দিনে এই ন্যানো সায়েন্স আলাদা একটা সেগমেন্ট অফ সায়েন্স হিসাবে হয়তো উঠে আসবে। এবং পরবর্তীকালে পেস্টিসাইড রেসিডিউ এবং অর্গানোমেটালিক পেস্টিসাইড এগুলোর ওপরই আমি রিসার্চ করেছি, এবং পাবলিকেশনও আমার যা আছে সব পেস্টিসাইড এবং অর্গানো পেস্টিসাইড রিলেটেড। আমার প্রায় 20-22টার উপরে পাবলিকেশন আছে, সবই ইন্টারন্যাশনাল পাবলিকেশন। এবং এগুলো করার সাথে সাথে একটু টিচিং এর আমার উপর মানে ছোটবেলা থেকেই, আমি ছোটবেলা বলতে আমি যখন জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তখন থেকেই টিচিং লাইনে আমার হাতে ঘড়ি আর কি, তখন থেকেই আমি করাতাম। তো সেই সূত্রে কিছু এক্সপিরিয়েন্স এবং কিছু অভিজ্ঞতা হয়েছে, যেগুলো সবার সাথে ভাগ করে নিই। এখনো সুযোগ যখন হয় বিভিন্ন জায়গায় যাওয়ার, তো আমি ভাগ করে নিই, এবং সুযোগ থাকলে টিচিংটাকেও চালিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। একদমই তাই স্যার। মানে আমরাও এই ফিল্ডে এসে বুঝতে পেরেছি যে সত্যি একটা জিনিস এমন পৃথিবীতে আছে যেটা দান করলে কখনোই ফোরায় না। শিক্ষা এমনই একটা জিনিস যেটা তুমি যত দান করবে তত তোমার কাছে তুমি আরো সেই জিনিসে ফুলে ফেপে উঠবে। তো সেরকমই তো স্যারকে নিয়ে আমি অনেক কিছুই জানি। তো স্যারের থেকে তোমাদের সম্পর্কে যেটা একটু জেনে নিই, যে আমার কাছে অনেকেরই কোয়ারিজ আসছে, স্যারের ক্লাস ভালোও লাগছে সবার, এটাও আমাকে সবাই জানিয়েছেন। তো তোমাদের তরফ থেকে আমি এটা জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের অনেকেরই কমেন্ট আসে আমার কাছে যে ম্যাম আমাদের এরকম এটা তো পাস সাবজেক্ট ছিল, বা আমাদের এরকম মানে আমরা অনেক দিন থেকে ডিট্যাচ আমাদের এই কেমিস্ট্রি সাবজেক্টটা থেকে। আমরা হয়তো ফিজিক্সে মেনলি ছিলাম, কেমিস্ট্রিটা আমরা ওরকম ভাবে হয়তো ক্লাস 10-এর পর থেকে আর সেরকম ভাবে পড়ে উঠতে পারিনি। এবার যেহেতু আমরা 9-10-এর এক্সামের জন্যই প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমাদের 11-12-এর সিলেবাসটাকে কমপ্লিট করতে হচ্ছে। কোথাও গিয়ে হয়তো আমাদের 11-12-এর থেকেও একটু হায়ার লেভেল পড়তে হচ্ছে। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কি করবে এখন, মানে কতটা কি করবে? কারণ
এক্সামটা একদমই সামনে, 7 তারিখে আমাদের এক্সাম। তো তার মধ্যে কি পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব, নাকি এমন কিছু জায়গা করে নেওয়া উচিত যেখান থেকে আমাদের পুরো কমন চলে আসে বা মোটামুটি পাস আমরা করে যেতে পারি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। ওর প্রথমেই যে টপিকটা করলো এটা মনে হয় সবার মানে ফার্স্ট জানার ইচ্ছা থাকবে যে আমি পুরো সিলেবাস থেকে কিভাবে পয়েন্ট ওয়াইজ, যেগুলোকে আমরা কোশ্চেন পকেট বলি আর কি, যেখান থেকে কোশ্চেন গুলো সিলেক্টেড হয়, সেগুলোকে আইডেন্টিফাই করব কি করে বা সেগুলোকে আমি বেশি গুরুত্ব দেবো কি করে। প্রথমত আমি অবশ্যই এটা রেকমেন্ডেড করবো যে টোটাল সিলেবাসটাকে আগে কভার করতে। ঠিক আছে, এমসিকিউ টাইপ কোশ্চেন যখন হবে তখন সিলেবাসটাকে অ্যাটলিস্ট কভার করে নিতে, অ্যাটলিস্ট যেন পড়া থাকে, আমার কি বিষয়বস্তু রিডিং থাকে, মানে কি আছে সেটা যেন আমি জানি। এবার সেকেন্ড স্টেপে আমরা কোথায় যাব, যে টোটাল সিলেবাসটাকে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমাদের প্রত্যেকটা ইউনিটকে কয়েকটা ভাগে ভাগ করা আছে, এবং ইউনিটগুলোকে যদি আমরা আরো ডিটেলসে অ্যানালাইসিস করি তাহলে ওরা ওই সিলেবাসটাকে পার্টিকুলার কিছু জিনিসের উপর গুরুত্ব দেওয়ার জন্য এইভাবে ভাগ করেছে। আচ্ছা, সিলেবাস যখন সেট আপ হয়, যে সিলেবাস সেট আপ করছে, যারা সিলেবাস সেট আপ করছে তাদের নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়েই করছে। যেরকম ইউনিট 4টা আমি যখন কভার করেছি, আমি যখন বারবার বলেছি যে ইউনিট 4 এর কেমিক্যাল বন্ডিং, এই ইউনিটটা কিন্তু শুধুমাত্র কেমিক্যাল বন্ডিং রিলেটেড নয়, এর সাথে অর্গানিকেরও কিছু জিনিস যুক্ত আছে। তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমি মানে পুরোটা তো পড়া সম্ভব নয়, তাহলে আমি কোন জায়গাটা বলবো? একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে এই আগের বছর মানে 2016 সালেও এই কেমিক্যাল বন্ডিং থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে বন্ড অর্ডার রিলেটেড। ঠিক আছে, বন্ড অর্ডার কথা আসে। শুধু এই কোশ্চেন বলে নয়, এই পরীক্ষা বলে নয়, যে কোনো পরীক্ষাতেই এই বন্ড অর্ডার আর মলিকুলার ডায়াগ্রাম রিলেটেড একটা না একটা কোশ্চেন আসতেই পারে। এবার প্রশ্ন হচ্ছে এই যে এই বন্ড অর্ডারটা, এটা না তো শুধুমাত্র ইনঅর্গানিকের টপিক, না তো অর্গানিকের ডাইরেক্টলি রিলেটেড। তো এই জায়গাগুলো, যে জায়গাগুলোকে কম্বাইন হচ্ছে, যে জায়গাগুলো ব্রিজ হচ্ছে, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে জোর দিতে হবে। মানে একটা জায়গা যেখান থেকে দুটো টপিক কভার হয়ে যাচ্ছে। বাহ, এরকম জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসতে চলেছে, বা এসেও ছিল, এবারেও আসতে চলেছে, কারণ এবারে কম্পিটিশন আরো হাই, সব থেকে বড় কথা। তবে যেহেতু তোমরা কম সময় পাচ্ছ, এটা আমার ব্যক্তিগত ধারণা, স্যার আমার সাথে একমত হবেন কিনা জানি না, তো সেটা হচ্ছে এই বছরের প্রশ্ন হয়তো খুব বেশি হাই লেভেল হবে না, মডারেট লেভেলেরই কোশ্চেন থাকবে, আর সেখান থেকে কম্পিটিশন হাই থাকবে, মানে কাট অফ হয়তো এবার বেশি যেতে পারে। তো সেই জায়গাটা একটু সামলে, তাই তো স্যার? হ্যাঁ, এবার আমারও ব্যক্তিগত ধারণা যে কোশ্চেন যে খুব টাফ হবে তা নয়, কোশ্চেন নরমালি হবে, সময় কম আছে এই কারণেই। আর সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে যে বিষয়গুলি আছে, মানে যে যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো একটু থরলি মানে জানা থাকে বিষয়গুলো কি আছে, তারই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলো একটুখানি দেখে নিতে। কোশ্চেন তো দুটো টাইপের হয়, একটা ইনফরমেটিভ কোশ্চেন, যে কোনো কিছুর একটা এক্সাম্পল কি হবে, আরেকটা কি হয় যে কেন, এই কেন মূলক কোশ্চেনগুলো ওপর মানে লেভেল 1 এর একটুখানি দেখে গেলে আমার মনে হয় ক্র্যাক করা যাবে। আচ্ছা, তো আরেকটা তোমাদেরই প্রশ্ন, পেইড ব্যাচে এরকম অনেক এসছে আমার কাছে, ম্যাম নোটস আলাদা করে দিন, বা যে পড়ানোগুলো হচ্ছে সেইগুলোর কিছু নোটস বানিয়ে দিন। আমার মতে বা স্যারেরও মত তাই হবে হয়তো, আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, বা তোমরাও তো সায়েন্স নিয়েই পড়াশোনা করেছো, তো এই যে সায়েন্স নিয়ে পড়াশোনাকালীন আমরা কি কোথাও কোনো নোটস পড়েছি? মানে টিচাররা কি আমাদের বস্তা বস্তা নোটস দিয়ে দিয়েছেন যে হ্যাঁ এটা মুখস্থ করে চলে এসো, এখান থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আর আসতে পারে না? এটা আমাদের 9-10 অব্দি হতো। এগুলো কোথায় হতো না, আর্টস এর সাবজেক্টের ক্ষেত্রে হতো, যেখানে বলা হতো যে হ্যাঁ মধ্যযুগের ইতিহাস, মানে আধুনিক যুগের ইতিহাস, এগুলো তোমরা এরকম নোটস গুলো পড়ে নাও, এখানে এইগুলো ইম্পর্টেন্ট হতে পারে, তো তোমরা এগুলো মুখস্থ করে চলে আসো, এখান থেকেই প্রশ্ন হবে। বাট আমার যেটা মনে হয় যে সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এরকম বলে কোনো নোটস হয় না, মানে আমরা যেটা পড়ি সেটাই হচ্ছে আমাদের কাছে নোটস, বা যেটা আমরা লিখে লিখে পড়ি, অভ্যাস করি, প্র্যাকটিস করি, সেটাই হচ্ছে আমাদের কাছে নোটস। মানে স্যারেরা যেটা পড়াচ্ছেন সেটাই তারা কি করছেন না তোমাদেরকে পিডিএফ বানিয়ে দিয়ে দিচ্ছেন। তাহলে কি হচ্ছে, স্যার যেগুলো বুঝিয়েছেন একটা কপিতে বা একটা রাফ পেজে, সেটারও কিন্তু তোমার কাছে থাকছে রেপ্লিকা, মানে একটা পিডিএফ হিসেবে এসে যাচ্ছে। তাহলে তোমরা আর কি নোটস চাইছো তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবার স্যারের থেকে একটু শুনে নি যে নোটস কি আদেও হয় এরকম ভাবে কিছু এক্সট্রা করে? এই বিষয়টা নিয়ে অনেকের ভিন্ন মত থাকতে পারে, তবে আমার যেটা মনে হয় সায়েন্সের পড়ার ধরন আর্টসের পড়ার ধরন আলাদা। হ্যাঁ, আর্টসের কোনো একটা প্রশ্নের উত্তর একটাই হয়, ঠিক আছে, মানে আর সায়েন্সের ক্ষেত্রে আমি যদি একটা লজিক বা একটা ল করি, ওই ল এর এক্সাম্পল এবং
উদাহরণ যেটাকে আমরা বলি বা অ্যাপ্লিকেশন শুধু একটা মলিকুল বা একটা অণুর ক্ষেত্রে তো নয়। সাপোজ একটা উদাহরণ দিই, যে ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক, এটা একটা ইম্পর্টেন্ট টপিক, এই রিলেটেড কোশ্চেন 2016 সালেও এসেছে। এবার আমি 10টা কম্পাউন্ড বলে দিলাম যে এই কম্পাউন্ডের ডাইপোল মোমেন্ট এর হবে, এর হবে না, এর বেশি হবে, এর হবে না, কিন্তু কেউ কি বলতে পারে যে এই 10টাই আসবে? সেটা তো সম্ভব নয়। হতে পারে যে এসে গেল, কিন্তু না আসার সম্ভাবনাও আছে। কিন্তু আমি যদি ডাইপোল মোমেন্ট জিনিসটা ভালো করে পড়ে নিই বা সি স্ট্র্যান্ড যেরকম আছে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই, তাহলে কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে কোনো মলিকুলই দিক না কেন অ্যাটলিস্ট বলে আসতে পারবো যে কোনটা বেশি। একদম একদম, আমি এটাই বলতে চাইছি। আমিও যখন পড়াই তখন আমি যেটুকু আর কি বুঝেছি এতদিনে, সেটা হচ্ছে কেমিস্ট্রি ইজ আ মিস্ট্রি। ঠিক আছে, মানে এটা অনেকেই বলে থাকেন যে কেমিস্ট্রি কখনো তুমি যদি পুরো সলভ করে ফেলতে পারবে তা কিন্তু নয়। তোমার কেমিস্ট্রি, আমাদের মনে হতো পরীক্ষার হলে গিয়ে আমরা যখন এইচএস দিয়েছি বা কিছু, মনে হতো যেন সবই আউট অফ সিলেবাস থেকে এসছে, তাই না? কারণ বইতে যেগুলো পড়ে গেছি সেগুলো হয়তো আমাদের কমনই পড়েনি, তার জন্য আমরা অনেক কিছু অ্যান্সারও না করে দিয়ে চলে আসতাম। কারণ তখন তো আমাদের একটা মুখস্থের সম্ভাবনা থাকতো, মানে প্রবণতা থাকতো যে আমরা মুখস্থ করে চলে যাব, ওখান থেকেই চলে আসবে। বাট কেমিস্ট্রি, তুমি ফিজিক্স, আমি ঠিক জানি না, বা ফিজিক্সের ব্যাপারটাও সেমই হবে কারণ এটাও একটা আফটার অল সায়েন্স। তো কেমিস্ট্রিতে কখনোই সম্ভব নয় যে তোমাকে যেটুকু বলে দেওয়া হচ্ছে তার মধ্যে থেকেই সব সময় কোশ্চেন আসবে। এসে যাওয়া মানে তোমার সেটা লাক, আর না আসাটা হচ্ছে মানে কি বলবো, ন্যাচারাল জিনিস, ন্যাচারাল জিনিস না আসাটা। ঠিক আছে, তো সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করো, খালি নোটস 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 এর আশায় থেকো না। যে জিনিসটা স্যারেরা পড়াচ্ছেন তার কনসেপ্ট বুঝতে পারছো কিনা দেখো। যদি কনসেপ্ট না বুঝতে পারো, স্যারদের বারবার জিজ্ঞাসা করো, কমেন্ট করো, সমস্ত কিছু কিন্তু আমি স্যারকেও মানে বলে দিই, সমস্ত কিছু আমি স্যারকে বলে দিই যে স্যার এই এই কমেন্ট কিন্তু আসছে। যেহেতু স্যার পড়াচ্ছেন, স্যার ভালো বুঝতে পারবেন। তোমাদের এমওটি নিয়েও একটা কিছু কনফিউশন তৈরি হয়েছিল স্যারের ক্লাসে, এমওটি নিয়ে। তো স্যার সেটা একটুখানি ডিসকাস করে দিক তোমাদের সাথে, স্যার কেন ওই জায়গাটাকে স্কিপ করেছিল। তারপর স্যারকে বলার পর কিন্তু স্যার তোমাদের জন্য আবার ওই পার্টটা নিয়ে এসেছেন। তো কি হয়েছিল সেই কনফিউশনটা? বিষয়টা হচ্ছে যে ওই কেমিক্যাল বন্ডিং এর চ্যাপ্টারটাই বলি, ওই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি মার্চ করা আছে অনেক কটা বিষয়বস্তু। আচ্ছা, এবার এই কোনো অণুর যখন গঠন আমরা এক্সপ্লেন করি তখন অনেক কটা থিওরির মাধ্যমে করি। তো সেই ক্ষেত্রে ভিভিটিও একটা থিওরি, আবার ভেসপার থিওরি একটা থিওরি, আবার মলিকুলার অরবিটাল একটাও থিওরি। এবার মলিকুলার অরবিটাল বা এমওটির কথা যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি সিলেবাসে উল্লেখ ছিল না। ঠিক আছে, তার জন্য আমি কি বলেছিলাম, এবং বিগত বছরের যে কোশ্চেনটা যেটা আছে সেখানে শুধু বন্ড অর্ডার রিলেটেড আছে। ঠিক আছে, অণুর ইলেকট্রনিক কনফিগারেশন, আবার বলছি পরমাণুর নয়, অণুর ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু কোথাও নেই, বিগত কোনোবার এসএলএসটির এক্সামে আসেওনি, কিন্তু বন্ড অর্ডারটা এসেছে। এবার বন্ড অর্ডার ক্যালকুলেট করার জন্য এমওটি লাগতে পারে, আবার না হলেও চলে। ঠিক আছে, তো সেই কারণে এমওটি একটা ভাস্ট জিনিস, সেটা আমি স্কিপ করে শুধু মানে বন্ড অর্ডারটাকে আমি প্রাধান্য দিয়েছিলাম। এবার পরবর্তীকালে আমার কাছে কোয়েরি আসার জন্য ওটাকে আমি ডিটেলসে আবার করি, এবং অবশ্যই এটা অবশ্যই সত্যি যে যদি এমওটি থিওরি আমার কাছে ক্লিয়ার থাকে তাহলে আমি বন্ড অর্ডার ভালো বুঝবো। এবার আমি টাইমটাকে কমানোর জন্যই আমি অ্যাকচুয়ালি ওটাকে তোমাদের সুবিধার জন্যই স্যার আর কি, মানে তোমরা যেহেতু বলছো যে আমাদের পরীক্ষা এগিয়ে আসছে, আমাদের সিলেবাস শেষ করতে হবে, সত্যিই তাই। তো সেই কারণেই স্যার আর কি ওই জায়গাটুকুকে মানে ক্রিপস করে তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু যেহেতু তোমরা দেখা যাচ্ছে যে ওখান থেকে প্রবলেম অ্যারাইজ করছে, স্যার আবার কিন্তু পুরোটা করে দিয়েছেন। তো আশা করি সেই জায়গায় আর কোনো প্রবলেম নেই, আর কোনো কমেন্টও আসেনি যে হ্যাঁ এই পার্টটা বাদ গেল বা কিছু। তো এবার আরেকটা আমি প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে তোমাদেরই প্রশ্ন, আমি তোমাদেরই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করতে বসেছি। যে তোমরাই বলছো যে একটা সমস্ত কিছু কেন ইংলিশে হচ্ছে, বাংলায় কেন হচ্ছে না, বেঙ্গলি ভার্সন। হ্যাঁ, আমার মনে হয় তোমাদের অনেকেরই হয়তো কেমিস্ট্রি পাস সাবজেক্ট ছিল, সেখান থেকে হয়তো তোমাদের বেঙ্গলিতে হলে একটু সুবিধা হয়। তবে দেখো, আমি স্যারও একসাথে আমরা একই মত হব, সেটা হচ্ছে ইংলিশে যতই নোটস থাকুক না কেন, বাইলিঙ্গুয়াল করে কিন্তু পড়ানো হচ্ছে তোমাদের। তোমরা যদি সেই সময় ক্লাসটা করতে করতে নোট ডাউন করে রাখতে পারো বাংলার মানে বাংলার যে টার্মস গুলো, দেখো টার্মস আমাদের সায়েন্সের সাবজেক্টে কোনোটাই বাংলায় পড়ে লাভ নেই, কারণ আলটিমেটলি আমরা যখন একটা বন্ড বলবো, আমরা বন্ডই বলবো, বন্ধন বলবো না, তাই না? আমরা বন্ধন কিন্তু বলতে গেলে ওই বাংলার ওই ব্যাপারগুলো আমাদের আর আসে না। ঠিক আছে, অনেক এরকম জিনিস আছে, যেমন ল্যাটিস এনার্জি, এটাকে আমরা ইংলিশেও ল্যাটিস বলি, বাংলাতেও ল্যাটিস বলি। তো আমরা বাংলার সেই একদম ওই ব্যাপারগুলোতে ঢুকে যাব, কারণ আমাদের কোশ্চেন যখন হবে তখন বাংলাতেও ল্যাটিসই লেখা থাকবে, ইংলিশেও ল্যাটিসই লেখা থাকবে। তখন আর
আরেকটা জিনিস আমি বারবার বলি স্টুডেন্টদের, সেটা হচ্ছে যে কোশ্চেন ইংলিশ বাংলা দুটোতেই থাকবে, কিন্তু বাংলার কোশ্চেনে অনেক সময় গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, তো তখন কিন্তু আমাদের ইংলিশ কোশ্চেনটাকেই প্রাধান্য দিতে হয়, এমনকি বোর্ডও সেই কোশ্চেনটাকেই প্রাধান্য দেয়। বাংলার কোশ্চেনের হয়তো একটা আলাদা মানে হয়ে গিয়ে আলাদা অ্যান্সার হয়ে যেত, কিন্তু ইংলিশের কোশ্চেনটা যেহেতু সেই রেসপেক্টে কথা বলছে, সেই জন্য ইংলিশ কোশ্চেনটাকেই প্রাধান্য দেওয়া হয়, তাই তো স্যার? এটাই তো হয়ে আসছে। তো এই জন্যই আমার মানে আপনার কি মত স্যার, বাংলা ইংলিশ দুটোতেই দেওয়া উচিত? ও যেটা বললো যে ইংলিশ কোশ্চেনের সাথে বাংলা কোশ্চেন অনেক সময় ভুল থাকে, তার আমি একদম জলজান্ত উদাহরণ দিয়ে দিচ্ছি। খুব সম্ভবত আমি যদি ভুল না করি 2020 বা 21 সালের নিটের পরীক্ষা, ঠিক আছে, সেইখানে প্রায় 16-17 খানা ল্যাঙ্গুয়েজে সারা ইন্ডিয়াতে পরীক্ষা হচ্ছিল, এবং যেগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম ভুল ছিল, বাংলাতেও ভুল ছিল, একটা নয় একাধিক কোশ্চেনে ভুল ছিল, এবং সেটা নিয়ে কোশ্চেনও অ্যারাইজ করা হয়েছিল, এবং বাংলা থেকে যেটা কোশ্চেন দিয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজ যারা অপ্ট করেছিল তারা এটাকে রেজও করেছিল, কিন্তু কিছুই হয়নি। যেহেতু ইংলিশ কোশ্চেনটা ঠিক ছিল, সুতরাং কোশ্চেনটাকে রাইট এবং অথেন্টিক ধরে ক্যালকুলেশন। একদমই তাই। কিন্তু আমি এটা তার মানে এই নয় যে ভুল থাকবে, কিন্তু আমাকে কিন্তু ইংলিশটাকে একবার দেখে নিতে হবে, যাচাই করে নিতেই হবে ইংলিশটাকে যাচাই করে না নিলে তুমি আলটিমেটলি মানে লাস্টে গিয়ে ভাববে যে ও আমি তো নাম্বার পেয়ে যাব, আমি তো ঠিক দিয়ে এসছি, আমি তো বাংলা ধরে দিয়ে এসছি। কিন্তু দেখো আলটিমেটলি আমরা তো এই একটা টেকনিক্যাল লাইফে মানে যুগে রয়েছি, আমাদের এটাও কিন্তু একটা এডুটেক। তো এডুটেকের ক্ষেত্রে আমরা যখন সবকিছু করতে যাচ্ছি তখনই দেখতে পাচ্ছি যে আমরা সবকিছু ট্রান্সলেট করছি ইংলিশ টু বাংলা। এবার দেখো একটা ম্যানুয়ালি কোনো কিছু করার মধ্যে যা আছে, একটা তুমি যখনই কোনো চ্যাট জিপিটি কে দিয়ে দিচ্ছ বা যে কোনো অ্যাপকে দিয়ে দিচ্ছ, তারা কিন্তু এত জেনুইনলি করতে পারে না। আমি সাধারণত যখন পিপিটি বানাতে যাই বা কিছু, আমি ওয়াটার দিই, তো ওয়াটারটা বাংলায় করলে কি হয় আমরা জানি জল হয়। এবারে যেহেতু ওটা বাংলাদেশি ল্যাঙ্গুয়েজে করে দেয়, চ্যাট জিপিটি অনেক সময় বাংলাদেশি ল্যাঙ্গুয়েজটাকে করে দেয়, তো ওই জন্য ওটা পানি হয়ে যায় বারবার। তুমি ওকে প্রম্পট করে দাও, দেন ও জল করতে থাকবে, তার আগে ও পানি রাখবে ওটাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু এসে যায়। আর যে কোশ্চেন সেট করছে তার এত সময় নেই যে প্রত্যেকটা ম্যানুয়ালি ও কোশ্চেনকে বাংলা করবে বা বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ করবে। তো ওই জন্য ইংলিশটাই হচ্ছে একদম ঠিকঠাক, বাদবাকি সব কিন্তু এরকম ট্রান্সলেট হতে থাকে। তো বাংলাটাকে কখনোই ভরসা করা উচিত নয়, ইংলিশটাকেই ভরসা আমাদের করতে হবে। আর পড়তে সুবিধাও হবে। যেরকম কেমিস্ট্রির একটা টপিক আছে তাপগতিবিদ্যা, সেটা ফিজিক্সেরও একটা পার্ট, এবং ওইগুলোর যদি বাংলা হিসাব মানে বাংলা নামগুলো পড়া যায় তাহলে অনেক বেশি কঠিন হবে, এবং ইংলিশ টার্মগুলো অনেক বেশি মনে রাখাও সহজ। একদম মানে এক হচ্ছে ওয়ার্ক ডান বাই দা সিস্টেম, আর একটা যে মানে ওয়ার্ক ডান অন দা সিস্টেম। তো এই ব্যাপারগুলো অন আর বাই দিয়ে তুমি বুঝে যাচ্ছ, কিন্তু যখনই তুমি বাংলা করবে তখন ওই দ্বারা সম্পাদিত কার্য আবার কার্যে, এই ব্যাপারগুলো খুব মানে হেক্টিক হয়ে যায়। তখন যারা একবার এইদিকে শিফট করে যাবে সে আর কোনোদিনই ওই বাংলার ব্যাপারটাকে আর মানে মেনে নিতে পারবে না, এই আর কি। তো যাই হোক স্যার, একদম পডকাস্টের লাস্ট মুহূর্তে আমরা চলে এসেছি। মোটামুটি তোমাদের যা যা প্রশ্ন ছিল আমরা কিন্তু কভার করেছি, তোমরা দেখতেই পেলে। বেশি কথা আর বাড়াবো না, তোমাদেরও সময়ের দাম আছে, স্যারেরও সময়ের দাম আছে। তো স্যার লাস্ট মোমেন্টে ওদের একদম এক্সাম কিন্তু একদম কাটায় আর প্রায় 1 মাস মতো বাকি, তো এখন ওদের কি করণীয়? এখন বলতে যে ভিডিওগুলো আসছে সেগুলো থরলি তো পড়া হচ্ছেই, এবং যেটা একবার হয়ে যাচ্ছে, মানে যে ভিডিওটা আজকে জুলাই মাসের প্রথমে এসেছিল সেটা আমার পড়া হয়ে গেছে, এবার আগস্টের শেষে গিয়ে ওটা যেন 1 ঘন্টা টাইম ইনভেস্ট করে বা ফাস্ট ফরওয়ার্ড করে একবার রিভিশন দেওয়া যায়। তাতে কি হচ্ছে যে বিষয় বস্তুগুলো প্রত্যেকটা যেন আমার মাথায় থাকে, ঠিক আছে, কোনো ধরে অ্যানালাইসিস করা হয়, সেটা হচ্ছে ফার্স্ট টপিক। আর সেকেন্ড হচ্ছে যে টোটাল যে টপিক যে জায়গাগুলো আছে কেমিস্ট্রি, সেগুলো আমি ডেফিনেটলি বলেও দেবো যে যেগুলো পকেট, যেটা আমি বললাম কোশ্চেন পকেট, সেই জায়গাগুলো থেকে অ্যাজ মেনি অ্যাজ পসিবল কোশ্চেনগুলো অ্যান্সার করা, মানে এমসিকিউ গুলো ট্রাই করা। একদম, মানে এখন তোমাদের যেগুলো হয়ে গেছে সব তো এখনো হয়নি, তো যেগুলো হয়ে গেছে সেগুলোকে রিভিশন দাও, আর রিভিশনের সাথে সাথে অবশ্যই মানে মক টেস্টের মতো কিছু কোশ্চেন, তোমরা তো মক টেস্ট পেয়েও গেছো, আমাদের আড্ডা 24/7 অ্যাপেই কিন্তু মক টেস্টও এসে গেছে, তোমরা সেখান থেকে মক টেস্ট নিয়ে নাও। মক টেস্ট নিয়ে তোমরা সেই মক টেস্ট গুলোকে এবার আস্তে আস্তে দেওয়া শুরু করে দাও। যে চ্যাপ্টার গুলো তোমাদের হয়নি সেগুলোকে আলাদা রাখো, যেগুলো হয়ে গেছে সেইগুলোর কোশ্চেন গুলো ট্রাই করতে থাকো। এবার তোমার তো একবার মক টেস্ট দেওয়া হলে তুমি যে আর দিতে পারবে না তা তো নয়, তোমার যখন সব আবার শেষ হয়ে যাবে তুমি আবার দেবে, কিন্তু এখন থেকেও আস্তে আস্তে কিন্তু কোশ্চেন বেছে এক্সাম দেওয়া স্টার্ট করে দাও নিজেই। কারণ আর সবসময় একটা টাইম সেট
করার চেষ্টা করো, কারণ টাইমের অধিক হয়ে গেলে কোনো লাভ নেই, হ্যাঁ। টাইমের মধ্যে তোমাকে শেষ করতে হবে, সেইটা তুমি পারছো কিনা সেটাই এখন তোমার করণীয়, তাই তো? তো চলো আজকের মতো স্যারকে তাহলে এখানেই আমি বলছি যে স্যারের সাথে আমাদের সবার কথা হয়ে খুব ভালো লাগলো। আশা করি তোমরা একটু হলেও মোটিভেটেড হয়েছো, ইন্সপিরেশন পাচ্ছ। দেখো প্রায় 10 বছর পর এক্সামটা এসছে, তো এক্সামটা কিন্তু আমাদের সবাইকে একদম জান প্রাণ লড়িয়ে দিতে হবে এই এক্সামটাকে ভালো করে ক্র্যাক করার জন্য। পরবর্তীকালে কি হবে না হবে, কি ফিউচার আছে, এইসব ভেবে এক্সামটাকে নষ্ট করো না, কারণ অনেক কিছুই ঘটে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আরো কি কি ঘটবে আমরা হয়তো দেখতেই পাবো, কিন্তু সেসব বাদ দাও, অপরচুনিটি যখন এসছে সেটাকে কাজে লাগাও। ব্যাস এই ছিল আজকের কথোপকথন। তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। তো সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের সেশন শেষ করলাম।